আপনার বাইক থেকে নামেন। আপনার পরিচয়? রিয়াদ, তেজগাঁ থানা আছে। আপনার সাথে উনি কে? আমার ফ্রেন্ড। রিয়াজ সাহেব, কিছু মনে করবেন না, আমরা আপনাদের একটু চেক করব। চেক করবেন? নিশ্চয়ই, আই নো দ্য প্রসিডিওর। করুন। ওনাকে চেক করো। আপনার ব্যাগটা একটু দেখাবেন? আমার ব্যাগে কিছুই নেই, জাস্ট কয়েকটা মেকআপ আইটেম এন্ড আমার ফোন আছে, দ্যাটস ইট। অফিসার, আমার ফ্রেন্ড, অনেকদিন পর দেখা, আমরা একসঙ্গে যাচ্ছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনি যদি ওকে এভাবে হ্যারাস না করেন। আপনি পুলিশের রুলস রেগুলেশন নিশ্চয়ই জানেন, তাই না? কাইন্ডলি ওনাকে একটু বলুন ওনার ব্যাগটা দেখাতে। দেখো, এই যে এটা কি? আই রিয়েলি ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। আমরা তো চেক করলাম, আপনি নিজে একবার চেক করেন। আমি এর কিচ্ছু জানি না। আমার ফ্রেন্ডের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, আমরা একসঙ্গে যাচ্ছিলাম। আমি এর সম্পর্কে কিচ্ছু জানি না। ওনাকে গাড়িতে উঠান, গাড়িতে উঠাও। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আমার কথা শুনেন। স্যার, পুলিশ সাহেব বসুন। এই ফাইলটা দেখুন। স্যার, কেসটা তো ডিপার্টমেন্টের মনে হচ্ছে। খুবই সেন্সিটিভ কেস। আমি চাই আপনি নিজে এটা তদন্ত করুন। স্যার, এত সেন্সিটিভ একটা কেস আমাকে দায়িত্ব দেওয়ার কারণ কি? আপনি এর আগে আমাদের এই ডিপার্টমেন্টে অনেক জটিল কেস সলভ করেছেন, তাই আমি ব্যক্তিগতভাবে চাই এই কেসটাও আপনি সলভ করুন। কেসটা আমি নিব, থ্যাংক ইউ। তবে স্যার, আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এই কেসের ব্যাপারে উপর থেকে কোনো চাপ এবং তদন্তে কোনো ধরনের ম্যানিপুলেট করা যাবে। সেই গ্যারান্টি আমার। ওকে? ওকে স্যার। থ্যাংক ইউ। স্যার, এমন কিছু বলেন যেটা ফাইলে লেখা নেই। আই কুইট স্মোকিং। ফাইলে তো অনেক কিছুই লেখা নেই। আপনি কি জানতে চান সেই প্রশ্ন করেন। স্মোক করেন না, অথচ ড্রাগসের বিজনেস করেন। স্ট্রেঞ্জ। আপনি কিন্তু ইনভেস্টিগেশন করার আগেই ধরে নিচ্ছেন যে আমি দোষী। দেখুন, পুলিশের চোখে সবাই অপরাধী, আবার কেউই অপরাধী না। তাহলে তো আমি ইনোসেন্ট ভেবেও তদন্তটা করতে পারতেন। রিয়াদ সাহেব, এটা কোনো নাটকের অডিশন হচ্ছে না যে আপনি আমার সাথে অভিনয় করবেন। যা বলবেন সরাসরি বলবেন। বিজনেসটা কার, আপনার না আপনার বান্ধবী? আমি এসবের কিছুই জানি না। আপনার যা জিজ্ঞেস করার ন্যান্সিকে জিজ্ঞেস করেন। বিশ্বাস করেন স্যার, আমি নির্দোষ। আমি রিয়াদকে বিশ্বাস করে জাস্ট প্যাকেটটা আমার ব্যাগে রেখেছিলাম, দ্যাটস ইট। আমাকে ফাঁসানো হচ্ছে।
প্লিজ হেল্প মি। I don't smoke. নাও দাও। মনির একজন অনেস্ট অফিসার, কিন্তু একটু ক্র্যাক। বুঝে শুনে চললে একদম ঠিক থাকবে। স্যার, গুড মর্নিং। মর্নিং, বসুন। উনি স্যার পরিচিত হন, উনি বিপাশা। হ্যালো। এসআই রিয়াদের কেসের ব্যাপারে উনি আপনাকে হেল্প করবেন। কিন্তু স্যার, এই কেসটা তো আমার একার তদন্ত করার কথা, তাহলে ডিপার্টমেন্ট? উনি আমাদের ডিপার্টমেন্টের নন, উনি এসেছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে। উনি লিগ্যাল শাখার একজন অফিসার, তাছাড়া উনি একজন লয়ার। স্যার, এই কেসে সেইটি কেন? মিস্টার মনির, এই কেসে কাকে দরকার আর কাকে দরকার নেই সেটা অথরিটিকে ভাবতে দিন। আপনার আমার কাজ কেস নিয়ে ভাবা, তাই না? স্যার, আমি আগেই বলেছিলাম আমার কেসে কেউ ইন্টারফেয়ার করলে আমি জাস্ট কোয়েট করব। উনি আপনার হেল্পিং হ্যান্ড। স্যার, আমার কোনো হেল্পিং হ্যান্ড লাগবে না, আমি একাই যথেষ্ট। স্যার, বলেছিলাম না মনের একটু ক্র্যাক, একটু পরেই দেখবেন আবার সব ঠিক হয়ে গেছে। আই উইশ। কেমন আছিস তুই? তুই এখানে এভাবে এভাবে তোর সাথে দেখা হবে কল্পনাও করিনি। যোগাযোগ তো তুই করিসনি, এত রাগ তোর, ফোনই ধরিস না আমার, এত ইগো। বাদ দে না পুরনো কথা। তুই কি আগের চেয়ে সুন্দরী হয়েছিস নাকি? আমি আগে থেকেই সুন্দর ছিলাম, এখন ফ্লার্ট বাদ দিয়ে কাজের কথায় আসি। কি হয়েছিল সেদিন শুরু থেকে বল, আমি পুরোটা শুনতে চাই, মিথ্যা বলিস না। সেদিন আমার সাথে হঠাৎ রাস্তায় তোর কথা যদি আসলেই সত্যি হয় আমি তোকে হেল্পটা করব, কিন্তু মিথ্যে হলে? তোকে মিথ্যে বলিনি, তুই আমাকে বদমেজাজি, দায়িত্বজ্ঞানহীন সব বলতে পারিস। আই নো। আচ্ছা যাই হোক, মনির সাহেব যাই জিজ্ঞেস করবে ঠিকঠাক উত্তর দিস, কোনো কিছু লুকাস না। আমি গেলাম, ভালো থাকিস। মিজান সাহেব, আপনি বোঝার চেষ্টা। না না, আপনি কিছু বলবেন না, আমি বলবো, আপনি শুনবেন। আপনার কাজ হচ্ছে তদন্ত অবজার্ভ করা, আমাকে গাইড করা আপনার কাজ না। আপনার কেন মনে হচ্ছে আমি আপনাকে গাইড করবো? আর আমি আপনাকে গাইড করার চেষ্টাও করছি না। আমার মনে হয়েছে তাই বলছি। এই তদন্তে উপর থেকে প্রেশার আসতে পারে। বাইরে থেকে প্রেশার আসলে এতক্ষণে সেটা চলে আসতো। আপনি হয়তো জানেনই না এসআই রিয়াদ আসলে কে। কে? অপরাধী। পুলিশের চাকরির সহযোগিতা নিয়ে সে ড্রাগের বিজনেস করে। কি ব্যাপার, হাসির কথা বলেছেন? টাকার জন্য অন্তত এসআই রিয়াদ এইসব করবে না। অভাবে পড়লে মানুষ কত কিছু করে। আপনার কি মনে হয় শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলের টাকার অভাব হতে পারে? হোয়াট? আপনি যার কাছে তদন্ত করছেন সেই এসআই রিয়াদ শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলে। এখন আমার কি হবে? আমার কথা শোন, তুই কিন্তু তোর কথার উপর বহাল থাকবে, ঠিক আছে? যতই ইমানে নিক, কথা ঘুরাবে না, ঠিক আছে? সেটা না হয় বুঝলাম, রিয়াদকে এই কেসে ফাঁসানোর কি দরকার? আরে রিয়াদের বাবা অনেক পাওয়ারফুল,
সে নিজের ছেলেটা বাঁচানোর জন্য যত টাকা লাগে সব টাকা দিয়ে সে হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আর রিয়াদ ছেলের সঙ্গে কামাই করতে পারবে না, তোর নিয়ে বেরোতে হচ্ছিস বিষয়টা। আয় সালা, তোর তো দেখি অনেক বুদ্ধি। তাহলে আমি যেভাবে বলছি ওইভাবে কথাগুলো বলিস, ঠিক আছে? ঠিক আছে। আর আমি যে তোর সাথে আছি সেটা কারো বলার দরকার নেই। আর এই জিনিসগুলো দিচ্ছি ওগুলো সব দিয়ে দিবে তোরে, ঠিক আছে? নিস সব দাঁড়া থাকিস। বুঝলেন রিয়াজ সাহেব, আজকে তদন্ত করার মুড নেই। চলেন সবাই মিলে গল্প গুজব করি, কি বলে? শুরু থেকে বলে। আমি সেদিন রাত্রে 300 ফিটের আপনি আমার কথা বুঝতে পারছেন না, শুরু থেকে বলে। সেদিন আমার থানার ডিউটি শেষ হয়েছিল সন্ধ্যার দিকে। আপনি তো পুলিশে জয়েন করেছেন, শত হোক শিল্পপতি বাবার একমাত্র ছেলে। মানে এত প্রফেশন থাকতে পুলিশে, মানে বিষয়টা না আমার মানে ঠিক হজম হচ্ছে না। প্রফেশন তো মানুষের পার্সোনাল চয়েস, তাই না? আমার মনে হয় না এই কেসের সাথে তার প্রিভিয়াস লাইফের কোনো ইনভলভমেন্ট থাকতে পারে। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আপনি আমার কোনো কথা ইন্টারফেয়ার করবেন না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। জি। বলুন। 2 বছর আগে নিজাম ভাই, এবার মনে হয় আপনার একটু শক্ত হওয়ার প্রয়োজন আছে, কারণ বারবার ভুল করলে সেটার ভুল থাকে না, সেটা হয়েছে অপরাধ। শুধুমাত্র আপনার ছেলে হওয়ার কারণে রিয়াদকে বারবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে আর কতকাল? সরি শোনো, এদিকে আসো। গুড মর্নিং বাবা। ওনাকে চেনো? চিনব না কেন? পুলিশ কমিশনার এনায়েত আঙ্কেল। উনি কেন আসছে তুমি জানো? তোমার কাছে কোনো কাজে? তুমি কি কালকে রাতে 300 ফিটে গাড়ি নিয়ে গিয়েছিলা? গিয়েছিলাম। এদিকে টিকিট। 77,000 টাকা তুমি দিয়ে দাও। হোয়াট? মানে 77,000 টাকা ইজ নাথিং ফর ইউ? গাড়ি চাবি দাও। মানে মানে আই সেড গিভ মি দ্য কার কেস। গিভ মি। বাবা নো, আই সেড গিভ মি দ্য কার কেস। গিভ। দাও দাও। আজকের পর থেকে তুমি আর গাড়ি ড্রাইভ করবো না। কানে গেছে কথাটা? নাও উই গেট লস্ট। আই এম সরি। তবে নেক্সট টাইম ও শুধুমাত্র আমার ছেলে বলে রিয়াদকে ছাড়বেন না। ইজ দ্যাট অল রাইট? আইনের মতো চলবে, আপনিও কোনো রিস্ক নেবেন না, আমাকে কোনো ঝামেলার মধ্যে ফেলবেন না। বুঝতে পেরেছেন? ওকে, আজ তাহলে উঠি নিজাম ভাই। আসসালামু আলাইকুম। 100% হচ্ছে তার বিজনেস, এটা
সিরিয়াসলি বলতেছি, তুই দেখ যত নম্বর ব্যবসা হোক, এটা সাকসেসফুল হবেই। আমি আরে আল্লাহ আমাকে বিশ্বাস করে, আমি বই তুলে হবে রে ভাই, আরে হবে না কেন রাজীব? আমি বলতেছি তো, এটা হচ্ছে তোর একটা প্যাকেট করবো, প্যাকেটের মধ্যে হচ্ছে যে তোর গাড়ি কই? ইঞ্জিনের ট্রাবল দিচ্ছে, বের করলাম না আজকে। আব্বা বলছে যে নেক্সট উইকে একটা নতুন গাড়ি কিনে নেবে। ওরে দোস্ত, তোর কপালটা আমার দিয়ে, আমি একটু খুশি। ভাই গাড়ি তো বাদই দে, আমার বাবার কাছে একটা স্কুটি চেয়েছিলাম, স্কুটি তো দিলই না, উল্টা ঝাড়ি দিয়ে বসছে। আশ্চর্য, বাবার কাছ থেকে টাকা নেই কেন গাড়ি কিনতে হবে? চাকরি বা বিজনেস করে তো আমরা নিজেরাই গাড়ি কিনতে পারি। শোন বিপাশা, এসব বিজনেস আমাকে দিয়ে হবে না। আমার লাইফের সোজা গোল, হয় বাবার টাকায় আয়েশ করব, আর না হলে বুড়া কাউকে দেখে বিয়ে করে সেটেলড। বন্ধু, সুন্দরী মেয়েদের পরিশ্রম করতে হয় না। সুন্দরী মেয়েদের পরিশ্রমের জন্য মেলা লোক বহুত পরিশ্রম করতেছে। তোর কি কাজ জানিস? ওই বলদ পয়সাওয়ালা লোকটারে খুঁজে বের করা, বুঝতে পারছিস? সরি, তোদের সাথে আমার এথিক্স মিলবে না। ভাই রে ভাই, ইউনিভার্সিটি শেষ করছি সেই কবে, এখনো মনে হচ্ছে ক্লাসে বসে আসছি। থাম না। তা তো হবেই। বিপাশা কি আমাদের বান্ধবী নাকি? ও তো আমাদের ক্লাস টিচার। একদম। খুব হাসি পাচ্ছে তাই না? হ্যাঁ, একদিন ঠিকই বুঝবি তোরা আমি ঠিক নাকি ভুল। এই তাড়াতাড়ি চলে আসছি, দুপুরে কিছু খাইনি। চল না বাইরে গিয়ে কত কিছু খাই। আরে কাছেই তো ভালো টং হোটেল আছে, খুব ভালো হাঁসের মাংস আর খিচুড়ি রান্না হয়। টং হোটেল? হ্যাঁ। বন্ধু, তুই যেমন তোর লেভেলও তেমন। কোথায় না রেস্টুরেন্টের কথা বলবি, তুই বলতেছিস টং হোটেলের কথা। আমরা টং হোটেলে খাবো? আচ্ছা থাম, চল সামনে ফুড কোর্ট আছে একটা ভালো, ওখানে গিয়ে খাই। হ্যাঁ, ফুড কোর্টে যেতে পারি। হ্যাঁ চল। তোরা বরং যা, আমার একটু কাজ আছে, আমি আজকে বেরোই। স্যার, আমি আগেই বলেছি, এই তদন্ত উপর থেকে প্রেশার আসলে আমি কুইট করব। কে প্রেশার দিচ্ছে? মিস বিপাশা। আমি আপনাকে কখন প্রেশার দিলাম? আমি তো আপনার তদন্তে একটা শব্দ উচ্চারণ করিনি। স্যার, আপনি হয়তো জানেন না, মিস বিপাশা আর রিয়াদ পূর্ব পরিচিত, ওরা ফ্রেন্ড। উনি যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্ক এই কেসের তদন্তে কোনো প্রভাব ফেলবে না স্যার। শস্যের মধ্যে ভূত থাকলে তদন্ত আগাবে কিভাবে? আমার কাজ সত্যকে সামনে নিয়ে আসা। আমার কাছে রিয়াদের চাইতে আমার রেসপন্সিবিলিটি আগে। মনির, আমার মনে হয় তুমি বিপাশার উপর আস্থা রাখতে পারো। স্যার, উনি যদি এভিডেন্স লুকানোর চেষ্টা করে? আইন সবার জন্যই সমান। অপরাধ করলে বা অপরাধ করার চেষ্টা করলে তার কি পরিণাম হয় সেটা নিশ্চয়ই বিপাশার জানা আছে। রিয়াদ সাহেব, আবার শুরু করেন। কোথা থেকে শুরু করবো? যেখান থেকে শেষ করেছেন। চায়ে চিনি নেই তো? না, চিনি। ঠিক আছে। বাবা কিছু বলবে? ও হ্যাঁ, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু আমার তো মনে হয় না যে তুমি আমার কোনো কথা গুরুত্ব দিয়ে শোনো। তোমার চেয়ে আরো অনেক কম বয়সে আমি কোম্পানি হাল ধরেছি। ওকে, যে বয়সে তুমি তোমার শরীরে ওই হাওয়া বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই বয়সে অলরেডি আমি 2টা ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিয়েছি। আমি ওটা গায়ে হাওয়া লাগিয়ে করছি না বাবা। ও তাই নাকি? আচ্ছা, দেন লেটস টক ফেস টু ফেস। তোমার ফিউচার প্ল্যান কি? এখন কিছু ঠিক করিনি। শুনছো, তোমার গুরুধর ছেলে এখন পর্যন্ত কোনো ফিউচার প্ল্যান ঠিক করেনি, বিকজ সে জানে না যে সে ফিউচারে কি করবে। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার ছেলের অবস্থা। তোমার যে কোয়ালিটি, তোমার যে অবস্থা, মানে কি বলবো, একটু উইয়ার্ড চেহারা, মানে লেখাপড়ার দিকে কোনো মন নাই, শুধুমাত্র 300 ফিটে গাড়ি নিয়ে ঘুরে বেড়াও, এটা করো সেটা করো।
তোমার যে কোয়ালিটি তাতে তো আমার মনে হয় না যে আমার অফিসে তুমি একটা মানে দারোয়ান কিংবা একটা সিকিউরিটি গার্ডেরও করে চাকরি পাবা। নাও ইউ আর ইনসাল্টিং মি বাবা। নো আই এম নট ইনসাল্টিং ইউ, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। তোমার কি কোয়ালিটি আছে যে তুমি একটা ভালো জব পাবা? আই প্রমিস ইউ বাবা, ইয়া, আমি কিছু করি বা না করি, আল বেগ ইফ আই নিড, বাট আল নট সার্ভ ইউ। দেখছো কত দেমাগ। একদম নতুন, আগে শুকনা ছিল কাঁচা। ভাই শোন ও আমার আমাকে- শোন আমার দুঃসম্পর্কে নেওয়াই যাচ্ছে না। তারা হচ্ছে চিংড়ি আছে ডাক্তার। এই রানা, তো ফিউচার প্ল্যান কি? বলবো আরে কথা বাজাস না, বল না। আমার আবার ফিউচার প্ল্যান কি? ভাই লন্ডনে আছে, রেস্টুরেন্ট আছে তার, কিছুদিন পরে যাব রেস্টুরেন্টে তার সহযোগিতা করব। আর তোদের প্ল্যান? আমার প্ল্যান তো সিম্পল, বাইরে সিটিজেনশিপ আছে এমন কাউকে বিয়ে করে লাইফটা সেট করতে পারলেই আমি খুশি। আর বিকশ তোর প্ল্যান কি? আমার প্ল্যান শুনলে তো তোরা হাসাহাসি করবি। আরে বল না। বল। আপাতত কোনো ভালো লয়ারের আন্ডারে সহকারী হিসেবে কাজ করা, ফিউচারে একজন ভালো ক্রিমিনাল লয়ার হিসেবে নিজের ক্যারিয়ার বানানো, ক্রিমিনোলজিতে হায়ার স্টাডি করা। দেশে বেড়ে যাবে না তুই? বায়ার্ড ল কমপ্লিট করতে তো যেতেই হবে, কিন্তু বিদেশে সেটেল হওয়ার কোনো ইচ্ছে নেই। সিরিয়াসলি? হ্যাঁ, আমি কিন্তু জানি, আমি ভাই, জানতাম তোরা হাসাহাসি করবি, আজব। এই জন্যই বলতে যাচ্ছিলাম না। হাসিতে পারছে আমার নিজের উপর। কেন রে বন্ধু? তোদের সবার কোনো না কোনো ফিউচার প্ল্যান আছে, আমার কোনো ফিউচার প্ল্যান নেই। তোর বাপের এত টাকা, তোর আবার ফিউচার প্ল্যান লাগে? আর তুই তো পায়ের ওর পাতলে সারা জীবন কাটা দিতে পারবি বেটা। আমার ফিউচার কি? তো স্মল কি হয়েছে? আর সবাই আসছি তাড়াহুড়া করে, কি হয়েছে বল। দোস্ত, আমি পুলিশে অ্যাপ্লাই করছি। হোয়াট? সিরিয়াসলি? বেস্ট উইশার। রাখ তোর বেস্ট উইশেস। এই তোর মাথা কি গেছে নাকি? রিয়াদ, তুই করবি পুলিশের চাকরি? আর ইউ কিডিং? মামা জোকটা কিন্তু মারাত্মক ছিল, মজার ছিল। যোগ না বাবা, সিরিয়াস। গতকালকে পুলিশের ইএসআই পদে অ্যাপ্লাই করছি। আঙ্কেল জানে? বলি না, এখন চাকরি তো হয় না, এখন রিটেন, ভাইবা, মেডিকেল কত কিছু আছে না। পুলিশটা খুব ভালো করছিস। এমনিতে তো চাকরি হবে না, শুধু শুধু জানে তুই আঙ্কেলের পকেটে ঘেটি। হ্যাঁ, সিরিয়াসলি? ইয়া, শোন, যে যাই বলুক তুই কিন্তু পরীক্ষাটা ঠিকঠাক দিবি। আমি কি শিকারি না কি শিকার? আমি কে, আমি কে, আমি কার? আমি এক বেলা ভালো থাকি, দুই বেলা নির্বিকার। আমি কি শিকারি না কি শিকার? আমি কে, আমি কে, আমি কার? আমি এক বেলা ভালো থাকি, দুই বেলা নির্বিকার। তুমি কি শিকারি, আমি শিকার? তুমি কে, তুমি কে, তুমি কার? তুমি এক বেলা ভালোবাসো, দুই বেলা তিরস্কার। নির্বিষ নই আমি তবে নিঃসঙ্গ, উল্টেছি ভুলভাল প্রসঙ্গ। তোমার চোখ
বুড়ি গঙ্গা নিস্তরঙ্গ নির্বিষ নই আমি তবে নিঃসঙ্গ উল্টেছি ভুলভাল প্রসঙ্গ তোমার চোখে বুড়ি গঙ্গা নিস্তরঙ্গ আমার চোখে প্রেম ধিকা আমি কি শিকারি না কি শিকারি তুমি কি পুলিশে এক্সাম দিয়েছিলে? আই নিউ ইট। হোয়াট ননসেন্স! তুমি কি পুলিশে জয়েন করবে নাকি? পুলিশে জয়েন করলে অসুবিধা কি বাবা? আরে এই ধরনের চাইল্ডিশ ডিসিশন তোমাকে নিতে কে বলেছে? তুমি তাই করবে যেটা আমি আর তোমার মা ডিসিশন দেবো। আমার ডিসিশন আমি নিলে অসুবিধা কি বাবা? লাইফটা তো আমার লাইফে আমি আমার ডিসিশন নিয়ে ডিজার্ভ করি না? রেহানা, তোমার ছেলে কিন্তু এখন সত্যি সত্যি আমার মেজাজ খারাপ করে দিচ্ছে। আমি বুঝি না যে আমি কিছু বললেই, আমি কিছু নিজে থেকে করলে সেটা মেজাজ খারাপের কারণ কেন হয়? মেজাজ খারাপ করার হাজারটা কারণ আছে। আমি নিজাম চৌধুরী, আমার বাসায় পুলিশের ডিআইজি, এআইজি, কমিশনার এরা আসে, আর তুমি সেখানে একটা থানার এসআই পদে জয়েন করবে? ইম্পসিবল। কিন্তু বাবা, কোনো কিন্তু না। তোমার পুলিশে এক্সাম দেওয়ার ইচ্ছা হয়েছিল, এক্সাম দিয়েছো, দ্যাটস অল। তুমি আগামীকাল থেকে আমার অফিসে জিএম পজিশনে জয়েন করবা, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। মা, বাবা কিন্তু কখনো আমার উপরে এইভাবে ডিসিশন চাপা দিতে পারে না। দোস্ত, পাগলামি করিস না, আমার কথা শোন। বন্ধু, তুই যে যত্নে বড় হয়েছিস, আমার মনে হয় না তুই পুলিশের ট্রেনিং একদিনও করতে পারবি। হ্যাঁ দোস্ত, আমিও শুনছি এই আর্মি পুলিশের চাকরিতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। তুই পারবি না দোস্ত। দোস্ত, তুই এসব বাদ দিয়ে আঙ্কেলের বিজনেসে মনোযোগ। আর তোর ডেইলি খরচ করিস হচ্ছে 40 থেকে 50,000 টাকা, আর এখানে মান্থলি পাবে 25 থেকে 30,000 টাকা। এটাতে তোর চলবে বল? আমি আসলে মাত্র তোদের কাছ থেকে মেন্টাল সাপোর্ট, আর তোরা আমাকে ডিমোটিভেটেড করে যেতেছিস। যে যাই বলুক, তুই কিন্তু জানিস তুই কি চাস। শোন রিয়াদ, সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকবি। লাইফে ফার্স্ট টাইম নিজের জন্য একটা স্টেপ নিছিস, হেরে গেলে কিন্তু সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে। আপনার ডকুমেন্টস দেখলাম, ট্রেনিংয়ে আপনার প্রবেশ তো খুবই ভালো। জেদের কারণে বাবা বলেছিল আমি কিছুই পারবো না, আর আমার জেদ ছিল যেভাবেই হোক পেরে দেখাতেই হবে। এই জিত কি টাকার ক্ষেত্রেও? মানে যেহেতু আপনার বাবা শিল্পপতি, বাবার অনেক টাকা, আপনার হয়তো চেয়েছেন বাবাকে টাকা দিয়ে হার মারতে, সো সেই জন্য হয়তো আপনি নানান পথ বেছে নিয়েছেন। বাবা কেমন আছে? কেমন আছো বাবা রিয়াদ? ভালো আছি স্যার। তোমার কোন থানায় পোস্টিং হয়েছে? তেজগাঁও। তেজগাঁও? ও আচ্ছা, তেজগাঁও থানার ওসি মান্নান, তাকে তোমার কথা আমি বলবো। জি স্যার, থ্যাংক ইউ। আর তুমি আমাকে স্যার বলে ডেকো না, তুমি আমাকে আঙ্কেল বলে ডেকো। তাছাড়া আমি তো এখন ডিউটিতে নেই। কিন্তু আমি তো এখন ডিউটিতে স্যার। ওকে। যেসব লোক আমার বাসায় ঢুকে আমার সঙ্গে কথা বলার জন্য হাজারবার চিন্তা করে, আর সেই সব লোককে তুমি দিচ্ছ স্যালুট, মানে আমার অবস্থাটা কোথায় তুমি নিয়ে গেছো তুমি বুঝতে পারছো? বাবা, এনায়েত আঙ্কেলের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা একদমই পারিবারিক, কিন্তু বাই প্রফেশন ইজ মাই সুপেরিয়র। ঠিক আছে, এই ব্যাপারে আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। যাও, তুমি রুমে যাও, রুমে যাও রেস্ট নাও। বাবা, থাকতে আসেনি, নতুন পোস্টিং হয়েছে, 3 মাস ব্যারাকে থাকতে হবে। ব্যারাকে? সারা জীবন তুমি থাকছো এসিতে, আর এখন তুমি থাকো ব্যারাকে? বাবা, ব্যারাক মানে কোয়ার্টার। কোয়ার্টার? চলো, ওই কোয়ার্টার আর ওই ব্যারাকের মধ্যে কি ডিফারেন্স সেটা আমাকে বোঝাতে চেও না। চল।
সব কিছু চেঞ্জ হয়ে গেছে না, সময়, চারপাশ। তুই তো অনেক বদলে গেছিস। আমি তো একা না, তোরাও তো চেঞ্জ হয়েছিস। প্রায় একটা বছর, অনেক সময়। বিপাশা কইলে ওর খবর জানি না। তুই ট্রেনিংয়ে চলে যাওয়ার পর ওর সাথে আর যোগাযোগ হয় নাই, ও আমাদের সাথে যোগাযোগ করে নাই। আর বুঝিস না, ওর সাথে তার আমাদের ইথিক্সে যায়নি। ফ্রেন্ড সার্কেল তো দেখি ভেঙে একদম শেষ রে। আরে ফ্রেন্ড সার্কেল ভাঙার কি আছে, আমাদেরও ওরকম আড্ডা দেওয়া হয় না। তুই আসলে দেখে অনেকদিন পরে আবার আড্ডা দেওয়া হলো। তোর কি এখনো সারাদিন পার্টি, আড্ডাবাজি এসবই করিস, নাকি চাকরি ব্যবসা কিছু করছিস? আরে সারাদিন আড্ডাবাজি করলে হবে? এখন আমরা দুজনে মিলে একটা বিজনেস শুরু করি। বাহ, কি বিজনেস? আরে আছে, তুই বুঝবি না। তুই পুলিশের লোক, আইন নিয়ে কাজ করিস, ব্যবসা তোর মাথা ঢুকবে না। তা ঠিক। আমি সবসময় চাই যে তোরা কাজ কর, স্বাবলম্বী হ। আর কোনো হেল্প লাগলে বলিস। হেল্প তো লাগবেই, পুলিশে আছি, হেল্প লাগবে না? অবশ্যই। সেদিনের ঘটনা বলেন, মানে নেন্সির সাথে কি হয়েছিল পুরো ঘটনাটা খুলে বলেন। সেদিন আমার ডে অফ ছিল। কিছু বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে ফিরছিল। আরে রিয়াদ, তোরা এখানে? আর বলিস না, একটা বন্ধুর সাথে পার্টিতে আসছিলাম, এখন ওরে ড্রপ করতে হবে, চেঞ্জি পাচ্ছে না। ন্যান্সি যাবি? হ্যাঁ। কোথায় যাবে? চল আমি ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ যেতে পারি। শিওর? হ্যাঁ হিয়ার। চলে। ওকে, টেক কেয়ার। হ্যাঁ ভালো থাকছে, ঠিক আছে। এর পরের ঘটনা তো আপনাদের সবারই জানা। রাস্তার চেকপোস্টে পুলিশ আমাদেরকে দাঁড় করালো এবং অ্যারেস্ট করল। নেন্সির কথা অনুযায়ী তো সব দোষ আপনার ঘাড়ে পড়ছে। মিস বিপাশা, আপনার কি ধারণা দুজনের মধ্যে কে অপরাধী? মনির সাহেব, আমি ধারণা নিয়ে চলি না, আমি বিশ্বাস করি ডকুমেন্টে। ভেরি গুড, তাহলে চলেন ডকুমেন্টস আর এভিডেন্স যা যা আছে সব কিছু আমরা ক্রস চেক করে ফেলি, তাহলে বোঝা যাবে আসল অপরাধী কি। রক্ষক যখন ভক্ষক হন তখন সমাজের কি ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায় তার বাস্তব উদাহরণ হচ্ছে এসআই রিয়াদ। তিনি তার পুলিশের পদবি ব্যবহার করে অবাধে অপরাধ করে গেছে, যার কাজ হচ্ছে সমাজের অপরাধ দমন করা। আজ তিনি নিজেই দাঁড়িয়েছেন ঘৃণ্য অপরাধীর আসামি হিসেবে। এসআই রিয়াদ তিনি দাবি করছেন সে নিরপরাধ, আর এদিকে নেন্সির বক্তব্য হচ্ছে সে নিরপরাধ। নেন্সি আসলে জানতো না তার ব্যাগে কি আছে। এসআই রিয়াদকে বিশ্বাস করে তার দেয়া জিনিস নেন্সি তার ব্যাগে রাখে। পরে সে জানতে পারে ড্রাগস ছিল। আর এইদিকে এসআই রিয়াদ তার বন্ধুত্বের সরলতার সুযোগ নিয়ে নেন্সিকে দিয়ে অপরাধ করিয়েছে। তাই আমি এসআই রিয়াদকে তার চাকরি থেকে অব্যাহতি এবং
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এসে রিয়াদ, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? নো স্যার, নিজেকে ডিফেন্ড করার জন্য আমার কিছু বলবার নেই। স্যার, আপনারা যদি অনুমতি দেন, আমি এই কেসের আরেকজন সাসপেক্ট ন্যান্সি ইসলামকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। তা মিস ন্যান্সি, ও সরি, মিসেস ন্যান্সি। মিস বিপাশা, আপনি তো প্রথমেই ভুল করছেন। মিসেস ন্যান্সি উনি তো অবিবাহিত। আমি যদি ভুল না করে থাকি, গত বছর 17ই জুন মগবাজারের একটি কাজী অফিসে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই হচ্ছে তার। Am I right, Mrs. Nancy? বুঝলাম, বিবাহিত বা অবিবাহিত এর সাথে কেসের সম্পর্ক কি? এটা তো পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, অবশ্যই পার্সোনাল। সে বিবাহিত নাকি অবিবাহিত সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু এতটুকু জানার ইচ্ছে, মানে আমি একটু কনসার্ন যে যার স্ত্রী এত বড় বিপদে অথচ তার স্বামী একবারও তাকে থানায় দেখতে আসলো না। মিসেস ন্যান্সি, আপনার স্বামীর নামটা একবার বলবেন। রানা। একটু জোরে বলবেন আর পুরো নামটা বলবেন। ফরহাদ রানা চৌধুরী। এটা হলো গত 19শে অক্টোবর খুলনার খালিশপুর থানায় দায়ের করা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলার এক কপি, যেখানে তালিকাভুক্ত আসামিদের মধ্যে মিসেস ন্যান্সির হাজব্যান্ড ফরহাদ রানার নাম স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং তিনি একজন ফেরারি আসামিও। স্যার, আমাদের ডিভোর্সের কথা চলছে। রানার সাথে আমার সম্পর্ক ভালো নেই। মিথ্যা বলছেন আপনি। রিয়াদ যেদিন আপনাকে উত্তরা থেকে পিক করেন সেদিনও আপনি রানার সাথে দেখা করেছিলেন। রিয়াদ না আপনার ভালো বন্ধু ছিল? কিভাবে পালেন একজন নির্দোষ মানুষকে এভাবে ফাঁসাতে? আপনি কিভাবে এত শিওর হচ্ছেন যে রিয়াদ নির্দোষ? মিস্টার মনির, আপনার কি আসলেও মনে হয় যে আমি এত কিছু শিওর না হয়ে কনফিডেন্টলি এভাবে বলছি? মিসেস ন্যান্সি, রানা আমাকে গতকাল রাতেই সমস্ত ঘটনা খুলে বলেছিল। এরপরও কি আপনার কিছু বলার আছে? স্যার, আমি খুবই দুঃখিত। আসলে গতকাল রাতেই আমার টিম রানাকে গ্রেফতার করে। তদন্তের স্বার্থে আমি এটা আসলে গোপন রাখতে বাধ্য হয়েছিলাম। সবই তো শুনলেন মাননীয় তদন্তবোর্ড। এখন আমি আপনাদেরকে একটা সিসিটিভি ফুটেজ দেখাতে চাই। এই ফুটেজ মিসেস ন্যান্সির সাথে মিস্টার রিয়াদের দেখা হওয়ার ঠিক 8 ঘন্টা আগে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রানা মিসেস ন্যান্সির সাথে দেখা করতে আসেন, তাকে একটা প্যাকেট দেন এবং ন্যান্সি সেই প্যাকেটটি তার ব্যাগে ক্যারি করে, যেটা পরবর্তীতে ন্যান্সি আর রিয়াদকে গ্রেফতারের সময় আমরা উদ্ধার করি। মিস্টার মনির, আমিও আপনার সাথে একমত। এই কেস আসলেই পানির মতো ক্লিয়ার। মিসেস ন্যান্সি তার বন্ধুর পুলিশ পরিচয় কাজে লাগিয়ে তাকে না জানিয়ে ইনলিগাল ড্রাগস ক্যারি করতে চেয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তার বন্ধুর পুলিশ পরিচয় জানলে হয়তো তাদের আর কেউ আটকাবে না। কিন্তু তিনি ভুলেই গিয়েছিলেন যে পাপ বাপকেও ছাড়ে না। তাই তিনি গ্রেফতার হন। তারপর তার স্বামীকে বাঁচাতে গিয়ে আবারও তার বন্ধুকে ফাঁসানোর চেষ্টা করেন, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। তার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়। তাই মাননীয় তদন্ত বোর্ডের কাছে আমার আবেদন, মিস্টার রিয়াদকে সম্মানে তার কেস থেকে অব্যাহতি দেওয়া হোক এবং তার সাসপেনশন লেটার ক্যান্সেল করে তাকে পুনরায় তার কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। দ্যাটস অল। মুনির সাহেব, আপনার কিছু বলার আছে?
না, সমস্ত তদন্ত রিপোর্ট এবং এভিডেন্সের ভিত্তিতে এই তদন্ত বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই কেসের প্রথম আসামি এসআই রিয়াদ সম্পূর্ণরূপে নির্দোষ এবং তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাই তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হচ্ছে এবং একই সাথে এই মামলার দ্বিতীয় আসামি মিসেস ন্যান্সি ইসলামকে মাদক নিয়ন্ত্রণ আইন 2018-র 36-9 এবং 11 উপধারায় এবং একই সাথে একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 211 ধারায় দোষী সাব্যস্ত করে চার্জশিট গঠনপূর্বক মামলা পরিচালনার নির্দেশ দেওয়া হচ্ছে এবং অপর আসামি ফরহাদ জানা চৌধুরীকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হবে এবং একই সাথে এই মামলার আয়োগ মনির সাহেবকে সমস্ত তদন্ত রিপোর্ট এবং এভিডেন্স পুনরায় উত্থাপন করে নতুন করে চার্জশিট প্রদান করার নির্দেশ দেওয়া যাচ্ছে। ইয়েস স্যার। বিপাশা, থ্যাংক ইউ। কেন? এই যে আমার দুঃসময়ে আমার পাশে থাকার জন্য। এটা তো আমার দায়িত্ব, আর আমি সেটাই করেছি। কিন্তু আমি যে আরেকটা ঝামেলায় পড়েছি, তো সাহায্য লাগবে। আবার কিসের ঝামেলা? সাংঘাতিক একটা ঝামেলা। একটা মেয়ে আছে, অনেকদিন ধরে আমাকে ফলো করে, মনে মনে পছন্দও করে, খোঁজ খবর রাখে আমার, কিন্তু মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারে না। এদিকে আমারও মন ভেঙে যাচ্ছে, তাই ভাবছি যে মেয়েটার নামে একটা কেস করব। তাহলে তো বেশ সিরিয়াস ম্যাটার, কিন্তু কেস করার আগে আমার একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে তুই মেয়েটাকে ভালোবাসিস। ভালোবাসি কিনা সেটা কেসে লিখতে হবে? অবশ্যই লিখতে হবে। বিচারকের কাছে তুই কি চাস সেটা যদি নাই বলিস, তাহলে বিচারক রায় দেবে কিসের ভিত্তিতে? ভালোবাসি কিনা বলতেই হবে। অবশ্যই। আরেকটা কথা মনে রাখবি, পুলিশ আর ডাক্তারের কাছে কোনো কিছু লুকাতে হয় না। আমিও ভালোবাসি মেয়েটাকে। তাহলে আগামীকাল চলে আসিস, কেসটা ফাইল করে। আরেকটা ঝামেলা আছে, আসামি আর পুলিশ যদি একই মেয়ে হয় তাহলে কি ঝামেলা হবে? তাহলে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও এই মামলা হবে না। এই মামলা দাখিল করতে হবে আরো বড় আদালতে। মানে তোর বাবা মাকে আসামির বাবা মার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে পাঠা, তারাই রায় দিয়ে দিবে। আর আসামি যদি এই রায় মেনে না নেয়? তুই নিজেই তো বললি আসামি আর পুলিশ একই মেয়ে। আসামি রায় মেনে না নে, পুলিশ তো রায় মেনে নিয়েছে। শোন, এসব রোম্যান্টিক মুডে প্রপোজ করাটা আমাকে দিয়ে হবে না। ভালোবাসিটা সে বলতে পারবো না, তুই বুঝে নিস। নির্বিষ নই আমি তবে
সঙ্গ, তোমার চোখে বুড়ি গঙ্গা নিস্তরঙ্গ।